এই যে মোটা হয়ে যাওয়ার অসুখ, তার পিছনে আমি অনেকবার বলেছি যে কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে, কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস থাকে, আর আমাদের বডির কিছু নির্দিষ্ট গঠন এবং ধরন থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা নিয়ে আমি বহুবার বহু ভিডিওতে বলেছি যে ইনসুলিন তৈরি হচ্ছে অথচ ইনসুলিন ভালো করে কাজ করতে পারছে না। ইনসুলিন কাজ করে আমাদের শরীরে লিভারে, আমাদের মাসলসগুলোতে বা পেশি কোষগুলোতে এবং কিছু চর্বি জাতীয় কোষগুলোতে। ইনসুলিন যখন ভালোভাবে কাজ করতে পারে না শরীরের মধ্যে, যখন ইনসুলিন বাড়তে থাকে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলি। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে রিসেপ্টর লেভেলে ইনসুলিন ভালো করে কাজ করতে পারছে না, রিসেপ্টরগুলো ভালো করে কাজ করতে পারছে না শরীরের মধ্যে কিছু চেঞ্জেস হওয়ার জন্য। এই যে ওবেসিটি হয়, এরকম তো অনেক মানুষ আছেন যে ওবেসিটি হয়েছে অথচ তার কিন্তু প্রেশার নেই, সুগার নেই, কোলেস্ট্রল নর্মাল থাকে, থাইরয়েড ডিসফাংশন নেই, ফ্যাটি লিভার থাকলেও খুব অল্প। এরা মেটাবলিক্যালি হেলদি ওবেসিটি, মানে এদের ওবেসিটি হয়েছে কিন্তু এটা মোটামুটি একটু স্বাস্থ্যকর জায়গার দিকে আছেন। আর এক ধরনের ওবেসিটি হয় যে মেটাবলিক্যালি আনহেলদি ওবেসিটি, সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্সে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল বেশি ইত্যাদি, এবং মেটাবলিক সিন্ড্রোমে যে পার্টগুলো, যে ইউরিক অ্যাসিড বেশি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ফ্যাটি লিভার, এইগুলো সেগুলো আছে। মেটাবলিক্যালি হেলদি ওবেসিটি যারা, তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স খুব মিনিমাল অথবা নেই। ইনসুলিন ঠিকঠাক কাজ করছে, কোনো একটা কারণে বেড়ে গেছে, সেটা লাইফস্টাইল ফ্যাক্টরের জন্যই মেনলি, মানে খাওয়া দাওয়া এবং তার ব্যায়াম করা, হাঁটা চলা, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইগুলোর জন্য কিছুটা অ্যালকোহল এটার সঙ্গে রেসপন্সিবল। যাদের মেটাবলিক্যালি আনহেলদি ওবেসিটি আছে, যাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং এই অসুখগুলো শরীরের মধ্যে আছে, তাদের কিন্তু তাদের এই প্রবলেমগুলো কেন হয় এবং তার কি কমপ্লিকেশন, সেই ব্যাপারে আজকে আমাদের এই আলোচনা করা। তাহলে আমাদের আলোচনাটাকে আরেকটু স্ট্রিমলাইন করে নিই আজকে, যে হেডিং হতে পারে যে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড মেটাবলিক্যালি আনহেলদি ওবেসিটি। এই ওবেসিটি, এই কথাটার মধ্যে একটা প্যাঁচ আছে। দেখতে মোটা কিন্তু ওবেসিটির ক্রাইটেরিয়াতে আমি ঢুকলাম না। যেমন আমাদের নর্মাল বিএমআই কত? 18.5 টু 24.9, এবং যারা ওভারওয়েট সেটা হচ্ছে 25 থেকে 29.9, এবং যারা ওবিস তারা হচ্ছে 30-এর উপরে যাদের বিএমআই, যারা যারা এক্সট্রিমলি ওবিস তাদের বিএমআই মোর দ্যান 35। এখন একটা মানুষের মনে করুন তার বিএমআই 26, তাহলে তো ওভারওয়েট ক্যাটাগরিতে তিনি পড়লেন, কিন্তু তিনি অতটা আনহেলদি না। রক্ত পরীক্ষা করে দেখা গেছে তার সুগার নেই, ব্লাড প্রেশার চেক করে দেখা গেছে তার প্রেশার নেই, কোলেস্টেরল নেই, ইউরিক অ্যাসিড নেই, থাইরয়েড ঠিক আছে, এবং অন্যান্য প্যারামিটার্স মানে ফ্যাটি লিভার ঠিক আছে, নাকটাকেও ডাকেন না। এই ধরনের পেশেন্টের সুবিধা চিকিৎসা করা, এদের আমরা ক্যালোরি রেস্ট্রিক্ট করে আর এক্সারসাইজ বাড়িয়ে দিয়ে এদের চিকিৎসা করে ফেলতে পারি। যত ঝামেলা আমার মেটাবলিক্যালি আনহেলদি ওবেসিটি উইথ ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, এনাদের শরীরে বিভিন্ন রকম চেঞ্জেস হয় এবং তার জন্য ওবেসিটিটা হয়। কি চেঞ্জেসটা হয় সেই এক এক করে আমরা জেনে নিই। যখন আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ইনসুলিন ঠিক করে কাজ করতে পারছে না, তখন আমরা যে খাবার দাবার খাই সেখান থেকে কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজগুলো কোষের মধ্যে না ঢোকার জন্য রক্তে গ্লুকোজগুলো থাকতে আরম্ভ করে, এবং ইনসুলিন এই ইনফ্লুয়েন্সে ফ্যাট সেলস থেকে কিছু ফ্যাটি অ্যাসিডস বেরোয় এবং গ্লুকোজগুলো কনভার্টেড হয়ে যায় ফ্যাটি টিস্যুতে। এবার যে শরীরের মধ্যে ক্যালোরি বার্ন হওয়ার দরকার ছিল, মানে যে ফ্যাটগুলো বার্ন হয়ে ক্যালোরি তৈরি করার কথা ছিল, সেটা ইনসুলিন আধিক্য থাকার জন্য হতে পারে না। সলিডিফিকেশন অফ দ্য ফ্যাট বা ফ্রিজ করে যায় বলি, বা লক হয়ে গেছে ফ্যাটটা শরীরে, এবং তার জন্য আমাদের ওজন কমতে চায় না। এই যে গ্লুকোজটা কনভার্টেড হয়ে ফ্যাটি অ্যাসিডস হলো, এই ফ্যাটি অ্যাসিডগুলো লিভারে আমাদের যায়, এবং লিভারের কোষগুলোর মধ্যে ফ্যাটি অ্যাসিডগুলো জমতে আরম্ভ করে, ফ্যাটি লিভার তৈরি হয়। কিন্তু লিভারে তো একটা ক্যাপাসিটি আছে, কিছুদিন পরে এই ফ্যাট জমার প্রক্রিয়াটা আর চলতে পারে না, তখন লিভার থেকে ফ্যাট স্পিলেজ হয় থ্রু ভিএলডিএল নিয়ে ব্লাড স্ট্রিমে চলে আসে। এই ব্লাড স্ট্রিমে চলে আসার পরে এই ভিএলডিএল এবং অন্যান্য আরও অনেক কিছু ফ্যাক্টরস আছে, সেগুলো এলডিএল কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে বাড়িয়ে দেয়, ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দেয়। এরা অ্যাথোরোজেনিক লিপিডস, মানে এরা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্তবাহ, বিশেষ করে ধমনীর মধ্যে বিভিন্ন নোংরা টোংরা জিনিসপত্র জমা করতে আরম্ভ করে, যেটার নাম অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই যে চর্বি শরীরের মধ্যে জমা হওয়াটা শুধু যে লিভারে জমে তা নয়, কিন্তু
প্যানক্রিয়াসের চারপাশে জমতে আরম্ভ করে, আমাদের ইন্টেস্টিনের চারপাশে জমতে আরম্ভ করে, এগুলোকে ভিসেরাল ফ্যাট বলে। এগুলো আপনি বিএমআই দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না। এই ভিসেরাল ফ্যাট ক্যালকুলেট করতে গেলে আপনাকে ওয়েস্ট সার্কামফারেন্স দেখতে হবে বা ওয়েস্ট টু হিপ রেশিও দেখতে হবে। ওয়েস্ট সার্কামফারেন্স যদি আপনি দেখেন যে পুরুষ মানুষের ক্ষেত্রে 90-এর বেশি তার কোমরের সাইজ 90 সেন্টিমিটার, এবং মহিলাদের ক্ষেত্রে যদি 80 সেন্টিমিটারের বেশি হয়, এবং ওয়েস্ট হিপ রেশিও যেটা 0.9 তার বেশি যদি হয়, তাহলে দেখা যায় যে ভিসারাল ফ্যাট অত্যন্ত বেশি। ভিসারাল ফ্যাটগুলো হচ্ছে মেটাবলিক্যালি অত্যন্ত বাজে ধরনের ফ্যাট, কারণ এই ফ্যাট থেকে কিছু কেমিক্যাল বেরোয়, এবং যে অ্যাডিপোনেকটিন বলে যে গুড কেমিক্যাল বেরোনোর কথা ছিল সেগুলো বেরোতে পারে না, এবং যে কেমিক্যাল মিডিয়েটার্সগুলো বেরোয় সেগুলো মেনলি টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, এগুলো কি করে ইনসুলিন রিসেপ্টারের যে চেঞ্জ হয় ইনসুলিন বাইন্ড করার পরে, সেই চেঞ্জটা হওয়ার জন্য যে গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো চলে আসে আমাদের সেল মেমব্রেনে, এবং গ্লুকোজটা তার মধ্যে করে শরীরের মধ্যে ঢুকে যায়, নৌকার মতো জিনিস। এই কনফার্মেশন চেঞ্জগুলো হতে পারে না, ইনসুলিন রিসেপ্টারের চেঞ্জ হতে পারে না আফটার বাইন্ডিং টু ইনসুলিন, তার জন্য গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারে না। তখন এইটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক গুণে বেড়ে যায় যে টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6 এগুলো যখন বেশি করে ওই রিসেপ্টারের উপর কাজ করতে আরম্ভ করে। এবং দেখা যায় এই যে বডিতে একটা লো গ্রেড ইনফ্লামেশন চলতে থাকে এই সাইটোকাইন্সগুলোর জন্য, টিএনএফ আলফা, IL-6, এই ইনফ্লামেশনগুলো কিন্তু খুব খারাপ। এই ইনফ্লামেশনের জন্য আমাদের ব্রেন ফগিং হয়। আপনি একটা জিনিস পড়ছেন, জানছেন, শুনছেন, শিখছেন, সেটা আপনার রেজিস্টার্ড হচ্ছে না ব্রেনে। এই যে লো গ্রেড ইনফ্লামেশন তৈরি হলো, একটা বডিতে স্ট্রেস তৈরি হলো, স্ট্রেস হরমোন কিছুটা বাড়ে, কর্টিজোল। এই কর্টিজোল কি করে আমাদের ব্রেনকে অ্যাফেক্ট করে, আমাদের ব্রেনের যে হার্ড ডিস্ক হিপোক্যাম্পাস সেটাকে শ্রিঙ্কেজ করে দেয়, আমরা তখন জিনিসগুলো ভুলে যাব। এবং এই যে গ্লুকোজ শরীরের মধ্যে জমা হতে থাকছে, অথচ গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে আরম্ভ করছে না, এটা যখন আরও একটু বেড়ে যাবে সেটাই তো ডায়াবেটিস। আর এই যে ফ্যাট সেলস লিভারের মধ্যে ঢুকলে এটাই তো ফ্যাটি লিভার। এই ফ্যাট সেলস লিভারের মধ্যে ঢুকলেও শুধু লিভারের মধ্যে ঢুকে শান্ত অবস্থায় থাকে না, তারা কিন্তু লিভারের মধ্যে ইনফ্লামেশন করতে থাকে, তার জন্য এসজিপিটি, এসজিওটি বাড়ে, এবং লিভারের মধ্যে লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন হলে স্টিলেট সেলসগুলো কোলাজেন প্রডিউসিং সেলসে কনভার্টেড হয়ে যায়, তখন তারা কোলাজেন প্রডিউস করতে আরম্ভ করে, টাইপ 1 অ্যান্ড টাইপ 3, এবং তার জন্য লিভার ফাইব্রোসিস। এবং একটা সময় পরে দেখা যায় যে মেটাবলিক ডিজিজ থেকে ফ্যাটি লিভার হয়ে, মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে বা মেটাবলিক্যালি অ্যাসিস্টেড ফ্যাটি লিভার ডিজিজ হয়ে পরে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, সেখান থেকে লিভার ফাইব্রোসিস, এবং পরে আর একটি লিভার ফাইব্রোসিস এগিয়ে গিয়ে সিরোসিস অফ লিভার হচ্ছে। পুরোটা একটা প্রক্রিয়া, আপনি আইসোলেটেড চিন্তা করলে হবে না। এরকম অনেক পেশেন্ট আছে যাদের হেপাটাইটিস বি, সি নেই, যারা অ্যালকোহল সেবন করেন না, তাদের সিরোসিস অফ লিভার হয়েছে। তার কারণ মেটাবলিক্যালি তাদের লিভার আনহেলদি হয়ে গেছে, লিভারের মধ্যে চর্বি জমে লিভার ভালো করে কাজ করতে পারে। লিভার তো একটা ইম্পর্টেন্ট অর্গান যেখানে শরীরের মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশন চলতে থাকে, সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে শরীরটাই তো খারাপ হয়ে যাবে। এবং এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হলো, যে রক্তবাহগুলো খারাপ হলো, তো রক্তবাহগুলো স্টিফ হয়ে গেল, তার জন্যই তো ব্লাড প্রেশার বেড়ে যায়। এই যে এলডিএল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেল, তার জন্যই কোলেস্টেরল বেড়ে গেল। এই যে পিউরিন হ্যান্ডলিং কমে গেল, এবং আমাদের শরীরে মেটাবলিক ডিজিজের জন্য পিউরিন হ্যান্ডলিং কমে যাওয়ার জন্য ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড এলিমিনেশনও কমে যাবে। ফলে একদিকে প্রোডাকশন বাড়ছে আর একদিকে এলিমিনেশন কমছে, তার জন্য ইউরিক অ্যাসিড লেভেলটা রক্তে বেশি হয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এই যে ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন, ইনক্রিজ ব্লাড প্রেশার, ইনক্রিজ কোলেস্টেরল, স্পেসিফিক্যালি ব্যাড কোলেস্টেরল ক্যান লিড টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। মানে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। যদি হার্ট অ্যাটাক না হয়, ইসকেমিক হার্ট ডিজিজ হবে, হার্টের মাসেলসগুলো ক্ষতিগ্রস্ত হবে, আপনার কাজ করার টলারেন্স কমে যাবে, এবং লং স্ট্যান্ডিং এগুলো চলতে থাকলে ওবেসিটি সমেত আপনার ব্রেনের যে আর্টারি আছে সেটা ব্লক হতে পারে, বা ব্লাড প্রেশার বেড়ে গিয়ে সেটা ফেটে যেতে পারে। তার জন্য সেরিভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক হওয়া বা হেমারে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে এটা একটা সাইকেলের মতো। এবং দেখা গেছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ওজন বেড়ে যাওয়ার জন্য এই গলার এই সাইজটা বেড়ে যায়, কারো শর্ট নেক থাকে, অনেক আরও অন্য কারণ আছে, তাতে স্লিপ অ্যাপনিয়ার মতো অসুখ হয়। এবং স্লিপ অ্যাপনিয়া হলে যেহেতু ক্রনিক্যালি লো অক্সিজেন থাকে ব্লাডে, তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়, রক্ত ঘন হয়ে যায়। তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা বেড়ে যায়, কারণ কম্পেনসেটরি ইনক্রিজ ইন হিমোগ্লোবিন হয়ে যায়। আমাদের প্রাণে তো বাঁচতে হবে, রক্ত ঘন হয়ে যাওয়ার জন্য স্ট্রোক, হার্ট অ্যাটাক, পালমোনারি এম্বোলিজম এগুলোর সম্ভাবনা বেড়ে যায়। আবার যখন স্লিপ অ্যাপনিয়া হয়,
যে স্লিপ ফ্র্যাগমেন্টেশন হয়, তো রাত্রে ভালো করে ঘুম হয় না, আমাদের ঘুম মাঝে মাঝে ভেঙে যায়। তার জন্য ঘুমটা ভালো করে না হওয়ার জন্য কর্টিসল হরমোন, অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায়, তারা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, প্লাস আনহেলদি খাবারের প্রতি আমাদের ক্রেভিং বাড়িয়ে দেয়, আমরা আরও আজে বাজে জিনিস খেতে আরম্ভ করি, আরও শরীরে ওজন বেড়ে, বিশেষ সাইকেলের মতো পুরোটাকে একসাথে চিকিৎসা করতে হয়। যদি আপনার ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে ডায়াবেটিসটা শুধু চিকিৎসা করলে হবে না, স্লিপ অ্যাপনিয়া, উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে হবে, ওজন কমানোর ব্যবস্থা করতে হবে। এখন অনেক ওষুধ বাজারে এসে গেছে, বিশেষ করে ডায়াবেটিসের জন্য আমরা SGLT2 ইনহিবিটর বা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করি, যেগুলোর ওজন কমাতে হেল্প করে। এবং মেটফরমিনও ভীষণ ওজন কমাতে সাহায্য করে। শুধু তাই না, এই যে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ইনজেকশন বা ট্যাবলেট বা তার সঙ্গে SGLT2 ইনহিবিটর, এটা আমাদের স্ট্রোকও আটকায়, কিডনি ভালো রাখে, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে। সুতরাং দেখুন কতগুলো ভাবে এই ওষুধগুলো, মডার্ন যে ওষুধগুলো আছে সেগুলো কাজ করে, এবং আলটিমেটলি দেখা যায় যদি আপনি মডার্ন ট্রিটমেন্ট প্ল্যান অ্যাডপ্ট না করেন, তাহলে কিন্তু এই রিস্কগুলো কমে না। এরকম তো হয়েছে যে এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে 8 বছর ধরে একই ওষুধ খেয়ে যাচ্ছেন, যখন এই ওষুধগুলোর বাজারে তখনও আসেনি, এবং সেই এমন কিছু ওষুধ খাচ্ছেন যেগুলো পরোক্ষভাবে শরীরে ওজন বাড়িয়ে দেয়, আরও মোটা হয়ে যাচ্ছেন, কিন্তু তারা জানেন না যে কেন তারা মোটা হয়ে যাচ্ছেন। কিছুটা ব্রেন ফগিংয়ের জন্য। আর মোটা হওয়াটা বা শরীরে ওজন বাড়াটা এতটা ধীরে ধীরে হয় যে পেশেন্টরা বুঝতে পারে না, তাদের ব্রেন ক্যাচ করতে পারে না যে মোটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে, তার জন্য শরীরে ওজন কমাতে হবে, আমাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে, আমাদের সেডেন্টারি লাইফস্টাইলটা কমিয়ে দিতে হবে, আমাদের ইনঅ্যাক্টিভিটি কমিয়ে দিতে হবে, অ্যালকোহল ইনটেক কমিয়ে দিতে হবে, রিফাইন্ড সুগার খাওয়া কমিয়ে দিতে হবে, মানে রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়া, ময়দা খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে, এবং আমাদের ঘুমের পরিমাণটা ঠিক রাখতে হবে, যে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারছে কিনা, এবং স্ট্রেস যাদের আছে তাদের স্ট্রেস কমানোর যে কারণগুলো আছে স্ট্রেস হওয়ার, সেগুলোতে ম্যানেজ করতে হবে। স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করা, যোগা করা, মাইন্ডফুলনেস করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো করতে হবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা বুঝলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের মেটাবলিক্যালি আনহেলদি ওবেসিটির জন্য রেসপন্সিবল। মেটাবলিক্যালি আনহেলদি ওবেসিটি মানে ওবেসিটি, তার সঙ্গে কিছু অসুখ যেগুলো আমাদের শরীর খারাপ এবং শরীরের মধ্যে জটিলতাকে বহু বাড়িয়ে দিতে পারে। আমরা চাইলে এটাকে রিভার্স করতে পারি, আমরা চাইলে এটা থেকে বেরিয়ে আসতে পারি এবং সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারি। নমস্কার।